বিসমিল্লাহির রহমানির রহিম। সবক নম্বর 3, যুক্তা অক্ষর। যুক্তা অক্ষর অর্থাৎ দুটো অক্ষর একসঙ্গে অথবা তিনটে অক্ষর একসঙ্গে কেমন ভাবে আসে সেই পড়া আজকে আমরা পড়ব। এখানে 3 নম্বর সবক শুরু করার আগে নিচে আরেকটা চিহ্নিত করে দিই। নিচে যেমন এসেছে যুক্তাক্ষর কেমন ভাবে আসতে পারে। এর পূর্বে আমাদের এখানে এইটাই চিহ্নিত করলে এইটাই যেখানে রয়েছে এই যে ছকটা, এই ছকটা যদি কেউ চিনতে পেরে যায় তো আলহামদুলিল্লাহ, তার আর কোনো অক্ষর চিনতে বাকি রাখবে না, সব অক্ষর সে বুঝতে পারবে। কোরআনে কোনো সময় আলিফ আসবে এই রকম আকৃতিতে আসবে, কোনো সময় আলিফ আসবে এই রকম আকৃতিতে, কোনো সময় আসবে এই রকম আকৃতিতে। তো কোরআনে যখন আলিফ আসবে এই 3 ধরনের আলিফ আসবে। এই রকম আসলে সেটাও আলিফ বলতে হবে, এই রকম আসলে সেটাও আলিফ বলতে হবে, এই রকম আসলে সেটাও আলিফ বলতে হবে। এই রকম, তো এটা সিম্পল, সবাই বুঝতে পারবে। তো এই রকম কথা আসবে আর এই রকম কথা আসবে, এটাই আমাদের চিন্তা করার আসল জিনিস। তো এই দুটো দেখা যাক। উপরে দেখেন, সর্বপ্রথমে আলিফ দেখেন, ওই দ্বিতীয় যে আলিফটা বলছিলাম ওই আলিফটা এসছে এখানে, এখানে এই হেলা মতন এসছে এই সাইডে, ওই আলিফটা দ্বিতীয় আকৃতি যেটা ওই আলিফ। আচ্ছা, তারপরে যে আকৃতিটা আছে, যে প্রথম যে আকৃতিটা আছে, এই প্রথম আকৃতিটা এর সঙ্গে কোনো একটা অক্ষর জুড়ে আসবে। হয় এখানে কোনো একটা অক্ষর জুড়ে আসবে, সেটা হতে পারে নুন, হতে পারে ইয়া, হতে পারে অথবা বা হতে পারে, বা উপরে দুনক্তা হলে তা হতে পারে। এরকম বিভিন্ন আকৃতিতে আসবে এই অক্ষরটা। উপরে দেখলে বুঝতে পারবেন, যেমন আলিফ এসে গিয়েছে। তো এখানে আলিফ, এটা হচ্ছে কি বা, আর এই পর্যন্ত এটা আলিফ, তো একসঙ্গে মিলে এসে গিয়েছে বা আলিফ, এটা সিম্পল আলিফ। তো আলিফ অন্য অক্ষরের সঙ্গে কেমন ভাবে আসে সেটা এখানে দেখানো হয়েছে। অন্য অক্ষরের সঙ্গে যখন আলিফ আসবে তখন কেমন ধরনের আসবে। এখানে এটা সিম্পল আলিফ, এরকম কোরআন শরীফে আসবে। এটা হচ্ছে কি কি বা আলিফ, বা এক আলিফ টান দিয়ে পড়তে হবে এবং আলিফ বিনা টানে পড়তে হবে, বা আলিফ। আচ্ছা, আলিফটা কাফের সঙ্গে মিলে এসছে, কাফ, কাফ আলিফ, কাফ আলিফ, 3 আলিফ টান দিয়ে। আচ্ছা, এখানে যে বা আলিফ এসছে, এই বা আলিফ অক্ষর একটা অক্ষর নয়, এখানে যদি নোক্তা পরিবর্তন করে দেওয়া হয় অনেকগুলো অক্ষর তৈরি হবে। যেমন এখানে রয়েছে বা, নিচে যদি আমি দুটো নোক্তা দিয়ে দিই, একটা নোক্তা আছে এর পাশে যদি আরেকটা নোক্তা দিয়ে দিই তো কি হবে, ইয়া হয়ে যাবে। নিচে দুটো নোক্তা, ইয়ার নিচে দুটো নোক্তা থাকে, তাছাড়া অন্য কোনো অক্ষরের নিচে দুটো নোক্তা থাকে না। আচ্ছা, যদি এই নিচে দুটো নোক্তা যদি আমি মুছে দিই, যদি নোক্তাটা আমি উপরে দিয়ে দিই, যেমন এখানে এসছে নুন আলিফ। আচ্ছা, এই অক্ষরটা যদি উপরে একটা রয়েছে, যদি এখানে দুটো দিয়ে দিই তখন কি হবে, তখন বলা হবে তা আলিফ। আচ্ছা, যদি ওই নোক্তাটা ওখানে দুটো আছে, যদি আমি তিনটে অক্ষর দিই ওই একই রকম লেখা হবে, শুধু নোক্তার পরিবর্তন দিলে অক্ষর পরিবর্তন হয়ে যাবে। যদি তিনটে নোক্তা দিই উপরে তো কি হয়ে যাবে, সা আলিফ। ওই রকম প্র্যাকটিস করতে হবে আমাকে। আচ্ছা, এখানে নিচে দেখেন নুন কেমন ভাবে এসেছে। নুন, যে নুন আলিফ পড়লাম আমরা, নুন কেমন ভাবে এসেছে ওটা দেখুন। এখানে নুন 3 ধরনের এসেছে, নুন 3 ধরনের। নুন এইরকম নুন আসবে কোনো সময়, বা কোনো সময় এইরকম নুন আসবে।
এইরকম নুন যখন আসবে তখন সেটাও উপরে একটা নোক্তা হলে সবসময় নুন হবে উপরে। এখানে এটা নুন একটা নুন নোক্তা আছে, ওটাও নুন হবে। এখানে ওর নিচে একটা নোক্তা আছে, এটাও নুন হবে। এখানে ওই নুনের এইরকম আকৃতিতেও নুন আসবে। আচ্ছা, উপরে দেখি। তারপরে মিম আলিফ। মিম আলিফ এখানে এসছে, নিচে মিম আলিফ এসছে। মিম আলিফ তিন ধরনের মিম আসে। দেখেন এখানে মিম এইরকম কোনো সময় আসবে কোরআন শরীফে, সেটাও ধরে নিতে হবে মিম। কোনো সময় এইরকম নিচে যেমন আমরা মিম পড়ে এসছি সেই রকম আসবে, কোনো সময় এইরকম আসবে। এই তিন ধরনের মিম আসবে। আচ্ছা, এখানে এই তাটা বলে দিলাম, তাটা তিন ধরনের আসবে। তা, এটাও তা, এটা তা। কোনো সময় এই চার ধরনের তা কোরআন শরীফে আসবে। এটাও কোনো সময় আসবে, কোনো সময় নিচে তিন ধরনের আসবে। সেগুলো দেখে আমাদের বলতে হবে যে উপরে দুটো নোক্তা আছে মানে তা হবেই, আর উপর নিচে যখন দুটো নোক্তা হবে ওটা ইয়া। উপরে দুটো নোক্তা, নোক্তা দেখে আমাকে চিহ্নিত করতে হবে। উপরে দুটো নোক্তা হলে ওটাকে বলবো তা, আর নিচে দুটো নোক্তা হলে ওটাকে বলবো ইয়া। উপরে একটা নোক্তা হলে বলবো নুন, যেমন এখানে রয়েছে। আর নিচে যখন একটা নোক্তা হবে বলবো বা। উপরে দুটো একটা নোক্তা নুনের হয়, সব একই রকম দেখতে কিন্তু নুনের হয়। আর নিচে যখন ওই রকম আকৃতি হবে, নিচে নোক্তা হবে একটা, তখন ওটা বা হবে। এটা খেয়াল করতে হবে। আচ্ছা, তারপরে যাই দাল। দাল এইরকম আছে। এই জিম, জিম এইরকম আমরা পড়ে এসেছি। জিম এরকম থাকবে, মাঝখানে নোক্তা থাকবে। যদি নোক্তা থাকে তাহলে কি পড়তে হবে মাঝখানে? জিম, তিন আলিফ টান দিয়ে। যদি নোক্তাটা উপরে দেয়া হয়, খ, এক আলিফ টান দিয়ে। আর যদি দুটো নোক্তা সব মুছে দেওয়া হয়, দুটো নোক্তা সব মুছে দেওয়া হয়, খালি করে দেওয়া হয়, তখন ওটা হবে আ। তো ওই তিনটে অক্ষর কোরআনে যখন আসবে তখন এইরকম আকৃতিতে আসবে। ওটা জিম, নোক্তা থাকলে, এই নোক্তা যদি যখন থাকবে নিচে থাকবে তখন ওটা জিম হবে। যখন নোক্তাটা উপরে থাকবে তখন এটা হা হবে। আর যখন দুটো কোনো জায়গায় নোক্তা থাকবে না তখন ওটা হা পড়তে হবে। উপরে নোক্তা থাকলে খ, আর নিচে নোক্তা থাকলে জিম, আর নোক্তা দুটো কোনোটা না থাকলে তখন পড়তে হবে হা। হা। আচ্ছা, দাল ওই রকম নিয়মে পড়তে হবে। দাল, দাল কোরআনে যখন আসবে এইরকম আকৃতিতে আসবে। আচ্ছা, আইন। এরপরে আইন দেখছেন, আইন কোরআনে আমরা পড়ে এসেছি 1 নম্বর সবকে, এইরকম আছে। তো কোরআনে যখন আসবে ওই রকম আকৃতিতে কোনো সময় আসবে, কোনো সময় এইরকম আকৃতিতে আসবে, কোনো সময় এইরকম আকৃতিতে আসবে। এই তিন ধরনের আইন কোরআন শরীফে আসবে। আর যেটা আইন হলো, কিন্তু যখন এখানে উপরে নোক্তা থাকবে তখন এটা গয়েন বলে দিতে হবে। আকৃতি ওই একই থাকবে, নোক্তা যদি হয়ে যায় তো সেটা গয়েন হবে। গয়েন, আইন। আচ্ছা, তারপরেরটা অক্ষর দেখেন ফা। ফা এই তিন ধরনের আসবে। ফা যখন কোনো অক্ষরের শেষে আসবে কোনো শব্দের, তখন এইরকম আকৃতিতে আসবে। কোনো অক্ষর শুরুতে আসবে তখন এইরকম আকৃতিতে আসবে। যখন কোনো অক্ষরের শব্দের মাঝখানে আসবে তখন এইরকম আকৃতিতে আসবে। ফা, ফা, এক আলিফ টান দিয়ে পড়তে হবে। তারপরে নিচের লাইনে আসি কাপ। কাপ এই তিন ধরনের আকৃতি থেকে কোরআনে আসবে। কোনো সময় এরকম আকৃতি আসবে যখন শেষে থাকবে, যখন শুরুতে থাকবে তখন এইরকম আকৃতিতে আসবে, আর যখন মাঝখানে থাকবে তখন এইরকম আকৃতি আসবে। লাম তিন ধরনের আসবে। এরকম আইলে সেটাও লাম হবে, এইরকম আইলে সেটাও নাও হবে।
মিমটাও বলেছি, মিম তিন আকৃতিতে আসবে, নুন তিনটে আকৃতিতে আসবে, হা, হা একালিপ টান দিয়ে পড়তে হয়। তো হা কোনো সময় এই একরকম আকৃতিতে আসবে, কোনো সময় এইরকম আকৃতিতে আসবে, কোনো সময় এইরকম। যখন কোনো শব্দের শুরুতে হা হবে তখন এইরকম আকৃতিতে আসবে, যখন কোনো অক্ষরের শেষে আসবে তখন এইরকম আকৃতিতে আসবে, যখন কোনো অক্ষরের মাঝখানে আসবে তখন এইরকম আকৃতিতে আসবে। হা। আচ্ছা, হামজা যখন আসবে এইরকম দুটো আকৃতিতে আসবে হামজা। ইয়া চিহ্নিত হলো শেষে দুটো নিচে দুটো নোক্তা সবসময় হবে, নিচে দুটো নোক্তা ওই রকম একই আকৃতি, নিচে দুটো নোক্তা হলে ইয়া হবে। আচ্ছা, এটা তো অক্ষরের আকৃতির পরীক্ষা হলো। এরপরে আমরা মেন সবকে যাই। মেন সবকে, ওখানে যে অক্ষরটা চিনতে অসুবিধা হবে, এই 3 নম্বর সবকে যেখানে কোনো অক্ষর চিনতে অসুবিধা হবে, আপনি শেষের ওই নিচের নকশায় চলে যাবেন। এই নকশায় চলে গিয়ে এখানে দেখে নিবেন যে এই অক্ষরটা কি হতে পারে। যেমন এখানে নিচে এই অক্ষরটা বার বিভিন্ন আকৃতিতে দেখানো হয়েছে। বা কখনো শুরুতে আসলে কেমন লিখতে হবে, মাঝখানে আসলে কেমন লিখতে হবে, এবং শেষে বা হলে কেমন লিখতে হবে, সেই আকৃতিটা এই লাইনের মধ্যে দেখিয়েছেন। এই প্রথম অক্ষরটা আমি বুঝতে পারছি না কি প্রথম অক্ষরটা হতে পারে, কারণ এরকম হতে পারে যে প্রথম অক্ষরটা আমি বুঝতে পারছি না, এরকম বেকা মতন কি অক্ষর। আচ্ছা, আমি চলে যাই নিচে, ওই বেকা অক্ষরটা আমি নিয়ে নিচে চলে যাই, নিচে চলে যাই, নিচে চলে যাই, দেখি এই অক্ষরটা চলে এসছে। ওই বেকা যে অক্ষরটা আছে সেটা এই অক্ষর। আর এটা কি বলবো, কাফ। ওখানে যে অক্ষরটা অসুবিধা হবে, আপনি এই নিচের নকশায় দেখলে ও অক্ষরটা আপনাকে স্মরণ করিয়ে দেবে। তো এটা কি হলো, কাফ, বা, তা। বাটা মাঝখানে এসেছে। বাটা প্রথমে আসলে কেমন হবে, বাটা প্রথমে আসলে এইরকম হবে, বা, নুন, বা, দাল। আচ্ছা, বাটা শেষে এসছে দেখুন, এখানে বাটা শেষে এসেছে। সিন, নিচে দু রক্তা, ইয়া, সিন, ইয়া, বা। আচ্ছা, বাটা এখানে ফের শুরুতে এসেছে, বা, জিম। আচ্ছা, জিমের আকৃতি দেখিয়েছে, জিম কোন সময় শুরুতে আসবে কেমন হবে, শেষে আসলে কেমন হবে, এবং মাঝখানে আসলে কেমন হবে। তো জিমের আকৃতি এইরকম, শুধু এইরকম যাবে, এইরকম একটা আকৃতি থাকবে। জিমের আকৃতি ওই রকম। তো ওটা ওর নকশা পরিবর্তন করলে ওর আকৃতি পরিবর্তন হয়ে যাবে, যে এইরকম থাকবে, এইরকম। এর নিচে নোক্তা দিলে জিম, উপরে নোক্তা দিলে খ, আর যদি দুটো নোক্তা কোনোটা না দেওয়া গেছে তখন ওটা হয়ে যাবে হা। দেখুন, জিম, জিম, লাম, তিন আলিফ টান দিয়ে সব, লাম, জিম, ফা। এখানে জিম মাঝখানে দেখিয়েছি, মাঝখানে আসলে জিম কেমন হবে। এখানে জিম শুরুতে আসলে কেমন হবে দেখিয়েছে, জিম, খ, নিচে নোক্তা এসছে জিম, উপরে নোক্তা এসছে খ। জিম, সা, জিম শুরুতে এসছে, এখানে জিম শেষে এসছে, সিন, জিম। আচ্ছা, তারপরের লাইনে আসি। সিন,
শিন, এই দুটো অক্ষরকে দেখিয়েছে, কোন সময় পরে হবে, শুরুতে হবে। সিন শুরুতে হলে কেমন আকৃতি হবে, সিন মাঝখানে হলে কেমন আকৃতি হবে, এবং সিন শেষে হলে কেমন আকৃতি। দেখুন, সিন আলিফ, তো এর যদি নোক্তা পরিবর্তন দেওয়া হয়, তো এখানে যদি 3টে নোক্তা দেওয়া হয়, তো এটা হয়ে যাবে তখন শিন আলিফ। আচ্ছা, এখানে দেখুন শিন লাম, এখানে যদি শিনের নোক্তাটা তুলে দেওয়া হয়, তো কেমন কি পড়তে হবে, সিন লাম। সিন শুরুতে দেখুন সিন জিম নুন, তারপরে আছে সিন সদ বা। আচ্ছা, সিন মাঝখানে এসছে দেখুন, ফা শিন লাম, এখানে সিন মাঝখানে এসছে, এরকম লেখা হবে। মাঝখানে মানে সিন লেখার সময় খেয়াল করতে হবে সব সময় সিনের 3টে শশার মতন দাঁড়ি রয়েছে, 3টে কি রয়েছে, এইরকম 3টে ডব্লুর মতন শুধু এইরকম দুবার 3টে। করে বলেন। আচ্ছা, সিন আলিফ, শিন লাম, এখানে 3টে নোক্তা রয়েছে, তালবে স্বর মতন দিয়ে উচ্চারণ হবে শিন লাম সিন জিম নুন। 3টে অক্ষর আছে, সিনটা শুরুতে, মাঝখানে জিম, শেষে নুন। সিন জিম নুন, তারপরে সিন সদ বা, প্রথম দুটো অক্ষর 3 আলিফ টান দিয়ে, শেষের অক্ষরটা 1 আলিফ টান দিয়ে, সিন সদ বা। আচ্ছা, নিচে শেষে দেখেন ফা শিন লাম, 3টে অক্ষর আছে, প্রথমে অক্ষরটা 1 আলিফ টান দিয়ে ফা, তারপরে 3 আলিফ শিন, শেষে লাম 3 আলিফ লাম। আচ্ছা, তারপরের লাইনে দুটো অক্ষর আছে সদ জদ, এই জদের উচ্চারণটা একটু কঠিন মতন প্র্যাকটিস করবেন। জদের উচ্চারণ হয় জিভের সাইড এবং উপরের মাড়ি দাঁতের গোড়া, খেয়াল করবেন, ওই ওই ওখানে লাগাতে হবে। লদ, পুরো দর মতন হবে না, পুরো বরকিঞ্জর মতন হবে না, মাঝখানে হবে। ওর আওয়াজে দুটো আওয়াজের মাঝখান বরাবর একটু আওয়াজ হবে, না পুরো দদের মতন হবে, দালের মতন দর মতন হবে, আর না বরকিঞ্জর মতন হবে। লদ, একটু একটু প্র্যাকটিস করতে হবে ওটা, লদ। আচ্ছা, এখানে দেখুন সদ কফ। আচ্ছা, এখানে যদি নোক্তা একটা বাড়িয়ে দিই উপরে, তো হয়ে যাবে লদ কফ সদ কফ। তারপরটা আসছে লদ কাফ, প্রথমটা কফ হয়েছে, মুখটা গোল করে, ওটা তারাওয়ালা অক্ষর, স্টারওয়ালা অক্ষর, তারপরে কাফ এসছে, লদ কাফ, সিম্পল ভাবে লদ
নিচে দু নোক্তা আছে, সদ মিম, সদ তিন আলিফ টান দিয়ে, মিম তিন আলিফ টান দিয়ে, সদ মিম লাম সদ তা। প্রথমটা লাম তিন আলিফ, সদ তিন আলিফ, তা এক আলিফ। লাম সদ তা। এই হলো আমাদের আজকের সবক, শুরু পর্যন্ত 3 নম্বর সবক। এরপরে 4 নম্বর সবকেও কিছু যুক্তাক্ষর রয়েছে, ওটা আগামী সবকে হবে। আজকের এই কম কম সবক, যাতে আমাদের অক্ষরগুলো পরিষ্কার হয়ে যায় যে কোনটা অক্ষর কি অক্ষর। অনেক ভাই একেবারে কিছু সবে আরেকবার নতুন পড়ছে, সেই জন্য করে একটু আস্তে আস্তে প্রথমে অক্ষর কটা চিনিয়ে নেওয়া হবে, তারপরে একটু জোরে হবে। সেই জন্য করে প্রথমে আমাদের অক্ষর কটা সঠিকভাবে চিহ্নিত করতে হবে। আচ্ছা, এর মধ্যে কোনো ভাইয়ের কোনো অক্ষর বুঝতে অসুবিধা আছে, যে এই অক্ষরটা আমার বুঝতে অসুবিধা হচ্ছে, যে অক্ষরটা কি হতে পারে? হাত তুলতে পারেন, যে এই অক্ষরটা আমার অসুবিধা হচ্ছে। এস কে সামিউল হোসেন ভাই, বলেন দেখি। হাত তুলেছেন শেখ সাইফুদ্দিন, বলেন দেখি। শেখ সাইফুদ্দিন ভাই হাত তুলেছেন, কি খবর? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ, এই সবকে কোনো অক্ষর আপনার বুঝতে অসুবিধা হয়েছে কিছু? হ্যাঁ, একটু নিচে নিয়ে যান ওই ইয়েটাকে, আচ্ছা। ট্যাবটাকে, তাহলে আমি বলছি একটু নিচের সবকটা 4 নম্বর, এই যেটা চা- যুক্ত অক্ষরে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। এইটা। এইখানে স্যার লামটা যেটা আছে, লামটা যেটা তিন 3 নাম্বারটা স্যার, আচ্ছা, 3 নাম্বারটা স্যার ওটা র এর মতো লাগছে। এবার কোরআন শরীফে যদি আসে তাহলে ওটাকে কিভাবে কি ক্লারিফাই করবো স্যার? আচ্ছা। লামের এই 3 নম্বর আকৃতিটা কোরআনে কেমন ভাবে এসছে বা কোথায় এসছে? হুম। আচ্ছা, কেননা এটা রয়ের মতোই লাগছে না অনেকটা। আমরা যদি যখন পড়বো স্যার, তখন এটা রয় হয়তো ভুল করে রও তো পড়তে পারি, কেন রয়ের মতোই তো আছে না স্যার, কোনো নোক্তা নেই, কিছু নেই কো। হ্যাঁ, হ্যাঁ। ওটা কোরআনে যখন আসবে উপরে, এখানে হয়তো নিচে বা উপরে আসেনি, কোরআনে যখন আসবে তখন ওটাকে ধরিয়ে দেওয়া হবে। ওটা লামের মতন হবে না, আচ্ছা, হুম। আসবে ওটা, বলে বলে দেওয়া হবে। এখানে এখন আসেনি, কোরআন খুললে তবে আসবে। তো ওটা কোরআনে যখন আচ্ছা, আচ্ছা। আসবে, কোরআনে দেখিয়ে দেওয়া হবে। ওটা রর হুম। মতন হবে না, আচ্ছা, আচ্ছা। ওটা হুম। একটু পার্থক্য হবে। পার্থক্য হলো এটাই, হুম। যে এটাই উপরের রর মাথাটা একটু ছোট হয়, নিচেরটা বড় হয়। এর পার্থক্য হলো রর মাথাটা রয়ের। একটু ছোট হয়, নিচেরটা বড় হয়। আর এর উপরেরটা বড় আছে, আচ্ছা, আচ্ছা। নিচেরটা ছোট আছে। আচ্ছা, এটাই আচ্ছা, আচ্ছা। পার্থক্য। এর উপরেরটা একটু বড় আছে, হুম। নিচেরটা ছোট আছে, এরকম হুম। আছে। আচ্ছা, আর একটা প্রশ্ন আছে স্যার। আমি জি। বলছিলাম ওই সদ আর দদ এইটুকুনি একটু ভালো করে উচ্চারণটা একটুখানি বলে দিলে একটু সুবিধা হতো স্যার। হ্যাঁ, উচ্চারণ এখন সওয়াতটা উচ্চারণ হবে মুখটা গোল করে। সওয়াতটা জিভের সদ। জিহ্বার আগা, নিচে, উপরে হুম। দাঁতের আগা। সদ। ও, সদ। হ্যাঁ, এই এই নুরানি কায়দার শুরুতে এখানে রয়েছে, এর হুম। পরে দু দু চারটে সবকের পরে ওটাকে আপনাদের রিভাইজ করে দেওয়া হবে। এখানে রয়েছে, লেখা হুম। রয়েছে জীবের আগা, হুম। যদি বাংলা পড়তে পারেন, ওটা আমি বলে দিব সবাইকে। হুম। বাংলা যারা না পড়তে পারেন না, আমার হুম। মুখের আওয়াজ বা অডিও শুনে ওটা আপনারা ইয়াদ করে নেবেন। জীবের আগা এবং হুম। সামনের, উপরের এবং নিচের দুই দাঁতের আগার সাথে লাগিয়ে উচ্চারিত হয়। স, স, জা, সিন, সদ,
সদটা মুখ গোল করে হবে, কেন সদ আমরা 1 নম্বর সবকে পড়ে এসেছি, স্টার আছে সদে, সদ। সদে স্টার আছে। আরেকটা জিনিস এখানে দেখুন, হুম যে জিহ্বা, জিহ্বার এই আগা, এখানে হুম জিহ্বার ছবি রয়েছে, জিহ্বার হুম ছবি রয়েছে, জিহ্বার আগা হুম এবং এই হুম এই দেখুন, জিহ্বার আগা 3টে অক্ষর দেওয়া রয়েছে, জা, সিন, সদ। পুরো এই জিহ্বার আগা হুম আর হুম উপরে নিচে দাঁতের আগা, এখানে যে এই নিশানি দিয়েছে, পুরো জিহ্বার আগা এবং হুম উপরে আর নিচে যে দাঁত রয়েছে এখানে, উপরে নিচে দাঁত হুম উপর আগা একসঙ্গে মিলিত হয়ে এখান থেকে সা, সিন, সদ, শুধু সদটা বলার সময় মুখটা গোল হবে। তো এরপরে সবক আস্তে আস্তে আসবে, তো প্রত্যেকটা অক্ষরের মাখরাজ মুখস্থ করানো হবে, তখন আচ্ছা আচ্ছা অক্ষরগুলো পরিষ্কার হয়ে যাবে। এখন শুনে শুনে আওয়াজটা যতটুকু পরিষ্কার হয় করেন, তারপর যখন এই মাখরাজ গুলো আসবে, মাখরাজ গুলো মানে এই যে পৃষ্ঠাটা, হুম 29টি হুম অক্ষর, হুম 18টি মাখরাজ। মাখরাজ ওকে বলা হয় হুম যাতে যেখান থেকে অক্ষরটা বের হয় ওই জায়গাকে বলা হয় মাখরাজ, মানে যেখান থেকে অক্ষরটা আচ্ছা তৈরি হয় বা যেখান থেকে অক্ষরটা যে আওয়াজ বের হয়, যেমন বা, বার হুম উচ্চারণ হচ্ছে আমার দুটো ঠোঁট দিয়ে। তো হ্যাঁ এ- বা বা, তো এখানে ওইটাই লেখা হুম রয়েছে, নিচে দেখবেন বা অক্ষর যখন আসবে তখন দেখবেন যে নিচে হুম ওখানে ওই অক্ষর দিয়ে লেখা রয়েছে। আচ্ছা এগুলো কি আবার পড়ানো হবে তো, এইগুলো যখন অবশ্যই। মাথায় সহি শুদ্ধভাবে যেটা হ্যাঁ হ্যাঁ। সহি শুদ্ধভাবে যেন আমরা ওই উচ্চারণ করতে পারি স্যার? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই এগুলো তো পড়ানোর জন্য। এখানে হ্যাঁ, দেখেন লেখা রয়েছে যে অক্ষরটা আমি বললাম বা, এখানে লেখা রয়েছে দুই বা ঠোঁটের ভিজ অংশ হতে উচ্চারিত হয় বা। বা এগুলো প্র্যাকটিস করানো হবে, বা মুখস্থ করানো হবে ইনশাল্লাহ। ওকে ওকে স্যার, জি, ওকে ইনশাআল্লাহ। ওগুলো মুখস্থ ঠিক আছে। করানো হবে, প্র্যাকটিস করানো হবে, যে কেমন ভাবে ওই বাটা ওকে। আমার মুখে থেকে সহজ ভাবে উচ্চারিত হবে, সেটা প্র্যাকটিস করানো হবে ইনশাল্লাহ। পরে পরে ধাপে ধাপে সব আসছে ইনশাল্লাহ। ওকে ওকে স্যার। আচ্ছা, দিলশাদ ভাই হাত তুলেছেন, কিছু বলছেন? দিলশাদ ভাই হাত তুলেছেন, কিছু বলবেন? আলিফের বাদে দুটা প্রায় দুটা কি রং জি, করে করতে হবে একটু বলে দিন। বুঝতে আলিফের পারলাম না বাদে দুটা কোনটা জিজ্ঞাসা করছেন। এই এই যে এখানে আলিফ আছে ওই আলিফটা জিজ্ঞাসা করছেন, না নিচের ওই ছকের মধ্যে? তিন তিন নম্বরটা, হ্যাঁ, 3 নম্বর এটাই। হ্যাঁ তো, হ্যাঁ আচ্ছা, এটা হলো, ওটা নিচে বলেছি এটা কাফ আছে, কাফ আলিফ। আচ্ছা, ওই অক্ষরটার যে নিচে আলিফটা, তো এটাই এই পর্যন্ত যেটা জুড়েছে, এখান থেকে এইটুকু, এইটুকু জুড়েছে, নিচে বলা হয়েছে, বলেছিলাম আমি আলিফ। তো ওই আলিফটা এইটুকু আলিফ এখানে জুড়েছে যেটুকু, ওখানে এইটুকু আছে, এই আলিফটা জুড়েছে, আর ওর সঙ্গে জুড়া হয়েছে এটাই, এটাই, এটাই জড়িত হয়েছে। তো এখানে ওই আলিফটা যদি এখান থেকে এসে সোজা হয়ে জুড়ে যায়, তো ওটাই ওই অক্ষরটা লাগছে। বুঝতে পেরেছেন? যেমন ওই এই অক্ষরটা কোথায়, এই নিচে যে অক্ষরটা, ওই অক্ষরটা আছে এই রকম ভাবে, এইরকম আছে। আর এখানে যদি আলিফ জুড়ে দিই, ওটা কাপ আলিফ হয়ে যাবে। বুঝতে পেরেছেন দিলশাদ ভাই? হ্যাঁ ওখানে ওটা কাপ আছে প্রথমে, প্রথমটা এটা কাপ চিহ্নিত করতে হবে, এটা, এটা কাপ, আর এই আলিফটা এর সঙ্গে সোজা হয়ে জুড়ে গিয়েছে, কাফ আলিফ। আচ্ছা, আর কোনো অক্ষর কারের কোনো অসুবিধে, হাত তোলেন দেখি, যদি কেউ কিছু বলতে চান যে এখানে অক্ষরগুলো আমার কোনো অসুবিধে, কোনো অক্ষরটা। আচ্ছা,
তাজমুল শেখ ভাই, বলেন কোন অক্ষরটা আপনার অসুবিধা হচ্ছে? হুজুর, এই যে আলিফের এটা আছে লাস্ট টেকারটা, মিম আলিফের পরে এটা। আচ্ছা, এই অক্ষরটা বলতে যাচ্ছেন তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। হুম, আর আচ্ছা, এই অক্ষরটা। আর এর আগে যে ওই একজন বলছিলেন, আহ, ওই লামের ওই আকৃতিটা আর রর মধ্যে আমি পার্থক্য করতে পারছি না। ওখানে দেখেন, এখানে যে একটা এসছে ওটা লাম, প্রথমটা লাম, হুম প্রথমটা লাম, আর তার পরেরটা হুম। আলিফ। আলিফটা প্রথমটা লাম আলিফ। জি। ওখানে ওই দুটো অক্ষর এসছে কই? এখানে দেখুন, এই অক্ষরটা এসছে আলিফ, এই আলিফটা এসছে ওখানে, হেলা আলিফ হুম। এসছে, আর নিচে এই এসছে লামটা লাম। এসছে। এই লামটা, এই লামটা এসছে হ্যাঁ ঠিক। দুটো, ওই দুটো অক্ষর মিলে ওখানে লাম আলিফ হয়েছে। লাম আলিফ। জি, লাম আলিফ, ওই দুটো অক্ষর লাম মিলিত হয়েছে। আলিফ। জি। হ্যাঁ। জি হুজুর। তাজমুল ভাই বুঝে এসছে? জি হুজুর। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আর কোনো ভাইয়ের কোনো অসুবিধা কোনো অক্ষর নিয়ে? তো এই অক্ষরগুলো আপনারা খাতায় লিখবেন, লিখে সেগুলো প্র্যাকটিস করবেন। ও লেখা যত খারাপ হোক অত জানা নেই, মানে অসুবিধা নেই, অক্ষরগুলো প্র্যাকটিস করবেন। আচ্ছা, এখানে একটা নিচেও একটা একটা লাইন লেখা লিখে দেওয়া রয়েছে, যে অক্ষরগুলো আগে পিছে বা নোক্তা পরিবর্তন করে প্র্যাকটিস করবেন। যেমন এই একটা অক্ষর, এই একটা অক্ষর দেখেন কি আছে, নিচে একটা নোক্তা আছে, উপরে একটা নোক্তা আছে। সবসময় দেখবেন যে নিচে নোক্তা একটা থাকলে বা, তো প্রথমটা বা বা পড়বেন, উপরে একটা বা নোক্তা নুন। আচ্ছা, নুন। আমি এই নোক্তাটা আরো বেশি করে দিই, নিচে এর সঙ্গে একটা নোক্তা যুক্ত করে দিই, উপরে এর সঙ্গে একটা নোক্তা যুক্ত করে দিই। তাহলে কি পড়বো? ইয়া ইয়া তা। তা। বুঝে এসছে? ওই যখন লক্ষর নোক্তা জি পরিবর্তন স্যার। করে দিয়ে আপনারা প্র্যাকটিস করবেন। যেমন এখানে এই অক্ষরটা দেখুন, এই অক্ষরটা এখানে শুরু থেকে নোক্তা নেই, এখানে আমি তিনটে নোক্তা লাগিয়ে দিচ্ছি, তাহলে এর দ্বিতীয় অক্ষরটা চলে আসছে শিন, ইয়া, বা। তো নোক্তা, শুধু নোক্তাগুলো চিহ্নিত করতে পারলে ইনশাল্লাহ অক্ষরগুলো আপনার কাছে একদম পুরো হালুয়া, কোনো অসুবিধা হবে না। অক্ষর নোক্তাগুলো চিহ্নিত করতে হবে সর্বপ্রথম, যে নোক্তাগুলো কেমন হতে পারে। আচ্ছা, আমি দ্বিতীয় লিঙ্ক পাঠাচ্ছি, দ্বিতীয় লিঙ্ক পাঠালে দ্বিতীয় লিঙ্কে যুক্ত হবেন। আর এর আমি 2 নম্বর সবক যেটা দিয়েছিলাম, আলিফ থেকে এই ত জ থেকে ইয়া পর্যন্ত, বা আলিফ থেকে ইয়া পর্যন্ত অক্ষরগুলো আমি আপনাদের জিজ্ঞাসা করব, দেখি কার কতটুকু ইয়াদ হয়েছে বা কতটুকু লেখা কেমন প্র্যাকটিস করেছেন, আমি দেখব। ঠিক আছে? আসসালামু আলাইকুম। এটা খুব সুন্দরভাবে এটা প্র্যাকটিস করবেন। 3 নম্বর সবক। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনশাল্লাহ। সুবহানাল্লাহ।